আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট ওপেনিং বিষয়ক ভিডিওর আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যক্তি সংক্রান্ত অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি তথা পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন ফর্মের সেকেন্ড বা দ্বিতীয় পার্ট কি করে পূরণ করতে হয় আমরা আজকে হাতে কলমে এই ভিডিওতে শিখব। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ব্যক্তি সংক্রান্ত অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের প্রথম অংশ, অর্থাৎ হিসাব সংক্রান্ত তথ্যাদি কিভাবে পূরণ করতে হয়। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব। আপনারা এই ভিডিওটি দেখার আগে প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা ধারাবাহিকভাবে কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করতে হয় তা পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ারদের জানার জন্য বলে রাখি, অ্যাকাউন্ট ওপেন সংক্রান্ত আমার এই ভিডিওগুলো বাংলাদেশে প্রথম যে ভিডিওগুলোর মাধ্যমে হাতে কলমে অ্যাকাউন্ট ওপেন ফর্ম পূরণ করা শেখানো হচ্ছে। আপনার জানা মতো যদি আরও এরকম কোনো ভিডিও কেউ ক্রিয়েট করে থাকে, আমাকে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেবেন, আমি সেগুলো দেখার চেষ্টা করব। ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পূরণের সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে সিআইএফ। এটা অ্যাকাউন্ট ওপেনার হিসেবে আপনাকে পূরণ করতে হবে না। আপনি যখন আপনার কমপ্লিট অ্যাকাউন্ট ওপেন ফর্মটি ব্যাংকারের কাছে সাবমিট করবেন, ব্যাংকার তখন তার কম্পিউটার সিস্টেমে তার সিবিএসে আপনার একটা ইউনিক আইডেন্টিটি ওপেন করবে, অর্থাৎ আপনার পার্সোনাল সকল তথ্যাদি এই সিআইএফ নম্বরের আন্ডারে সংরক্ষিত থাকবে। এখানে আপনাকে কিছু করতে হবে না। টোটাল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে এই সিআইএফ নম্বরটি ব্যাংকার এখানে লিখবেন, এটা আপনাকে পূরণ করতে হবে না। দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে হিসাবধারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে সংযুক্ত করতে হবে। আলামিন সাহেবের ছবি আমরা এখানে অ্যাড করে দিলাম, একটু বড় করে নিই ছবিটি। এখানে আপনার জানার জন্য বলে রাখি, এখানে ছবিটি আপনি শুরুতে স্ট্যাপল করবেন না, আপনি ব্যাংকার সাহেবের কাছে ছবিটি সাবমিট করবেন, কারণ আপনার কাজের পরেও ব্যাংকার সাহেবের এখানে কিছু করণীয় আছে, সেগুলো বলছি। আপনি যেটা করবেন, আপনার ছবির পিছনে আপনার স্পষ্ট করে আপনার পূর্ণ নাম লিখবেন। যদি পরিচয় দানকারীর প্রয়োজন থাকে, অর্থাৎ আপনি যদি এনআইডি ছাড়া অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে এই ছবির পিছনে পরিচয় দানকারী ছবিটি সত্যায়িত করে দিবেন। এরপরে ব্যাংকার সাহেব উনিও কিন্তু এই ছবিটিতে সত্যায়ন করবেন। এই কারণে আপনি শুরুতেই ছবিটিতে স্ট্যাপল করার দরকার নাই, আপনি ছবিটি লুজ অবস্থায় ব্যাংকারের কাছে দিলেই হবে। উনি ওনার সত্যায়নের পরে এই ছবিটি স্ট্যাপল করে এখানে লাগিয়ে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি হিসাবধারীর বা পরিচালনাকারীর নাম বাংলায়। আমরা আলামিন সাহেবের নামটি কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে হিসাবধারীর নাম ইন ইংলিশ এবং বলা আছে ব্লক লেটারে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হিসাবধারীর নামটি আলামিন সরকারের নামটি এখানে লিখতে হবে। এখন ব্লক লেটারে আমি আলামিন সরকারের নামটি এখানে লিখে দিচ্ছি, এটাও আমি কপি করে রেখেছি, পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে আপনার নিজের নাম লিখে নেবেন। এরপর 2 নম্বরে হচ্ছে হিসাবের সাথে সম্পর্ক। এখানে আপনি প্রথম অপশানটি অর্থাৎ এককে টিক দিয়ে দিবেন। আপনি যখন জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনি প্রথম আবেদনকারী বা দ্বিতীয় আবেদনকারী এই অপশানগুলো আপনাকে চুজ করতে হবে, কিন্তু আপনি যদি আপনার সিঙ্গেল একক নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন তখন আপনি এককের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ। এখানে আপনি আপনার জন্ম তারিখটি লিখবেন। এখানে আমি সিকিউরিটি পারপাসে আলামিন সাহেবের জন্ম তারিখটি আমি এখানে লিখছি না। আপনারা যেভাবে লিখবেন, প্রথমে তারিখ লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে সাল লিখবেন, এভাবে আপনি জন্ম তারিখটি লিখে দিবেন। লিঙ্গ মানে জেন্ডার, আলামিন সাহেবের জেন্ডার হচ্ছে মেল, এখানে লিখে দিলাম মেল। তারপর 5 নম্বর হচ্ছে পিতার নাম। পিতার নামের ঘরে আলামিন সাহেবের পিতার নাম হুমায়ুন মিয়াজি লিখে দিলাম। এরপর মায়ের নাম হচ্ছে মরিয়ম বেগম, মায়ের নাম লিখলাম। তারপর তার স্ত্রীর নাম হচ্ছে শিল্পী আক্তার। জাতীয়তা বাংলাদেশি। এরপর হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ সে বাংলাদেশে অবস্থান করছে নাকি বাংলাদেশের বাইরে অবস্থান করছে। এটা আমরা বাংলাদেশের ভিতরে অবস্থানকারীদের জন্য আমরা রেসিডেন্ট লিখব। আলামিন সরকার তো বাংলাদেশে অবস্থান করছে, এজন্য তার ক্ষেত্রে এটা রেসিডেন্ট সিলেক্ট করব। আমাদের অনেক প্রবাসীরা যারা বিদেশে থেকে অ্যাকাউন্ট করেন, আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বাংলাদেশের ব্যাংকগুলোর বিদেশি শাখার মাধ্যমে যদি বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করে,
তখন তারা এই যে নন রেসিডেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, আমাদের যারা প্রবাসীরা প্রবাসে থেকে বাংলাদেশে যারা অ্যাকাউন্ট করতে পারে তাদের ক্ষেত্রে নন রেসিডেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর 10 নম্বরে দেখেন পেশা পদবি সহ বিস্তারিত। এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু বেখেয়ালি, আমরা পেশা হিসেবে অনেকেই লিখি জব, আবার কেউ লিখে বিজনেস। শুধু জব অথবা শুধু বিজনেস এইভাবে লেখা যাবে না। আপনি যদি জব লিখেন তাহলে লিখবেন প্রাইভেট জব, গভর্নমেন্ট জব। আবার যদি আপনি বিজনেস লেখেন, শুধু বিজনেস যদি লেখেন, এই বিজনেসটা কি বৈধ বিজনেস নাকি অবৈধ বিজনেস সেটা কীভাবে ব্যাংকার বুঝবে? এজন্য আপনাকে ক্লিয়ার করে লিখতে হবে। কারণ হইল আপনি যদি বিজনেস লিখে চলে যান তাহলে এটা তো ইয়াবার বিজনেসও হইতে পারে, এটা তো পিস্তল কিংবা বন্দুকের বিজনেসও হইতে পারে, অবৈধ বিজনেস হইতে পারে। এই জন্য আপনি পরিষ্কার করে লিখবেন। যেমন আপনি যদি জব করেন তাহলে আপনি লিখতে পারেন প্রাইভেট জব, গভর্নমেন্ট জব। আর আপনি যদি বিজনেস করেন তাহলে পরিষ্কার করে বলবেন বিজনেস অফ গ্রোসারি আইটেমস, বিজনেস অফ ইলেকট্রনিক আইটেমস, এইভাবে ক্লিয়ার করে দিবেন। আলামিন সরকারের ক্ষেত্রে তার পেশা হচ্ছে প্রাইভেট জব। এখন আমি যদি আরও ক্লিয়ার করি তাহলে বলবো প্রাইভেট জব উইথ অ্যাপেক্স বিডি লিমিটেড। এখন এখানে কি বলেছে? পদবি সহ। তাহলে আপনি এখানে ব্র্যাকেট দিয়ে পদবিটা বলে দেন, অথবা এভাবে বলতে পারেন অ্যাজ সেলস এক্সিকিউটিভ। এইভাবে আপনার জবটা কি ধরনের, কোথায় জব করছেন এবং আপনার ডেজিগনেশন মানে কি হিসেবে আপনি জব করছেন এইভাবে বলে দেওয়াটা কিন্তু উত্তম। তারপর দেখেন 11 নম্বরে মাসিক আয়, অর্থাৎ প্রতি মাসে আপনার আয়, যেহেতু আপনি চাকরিজীবী হিসেবে অ্যাকাউন্ট করছেন তাহলে আপনার প্রতি মাসে বেতন কত সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আলামিন সাহেবের বেতন আমরা যা ধরে নিচ্ছি যে 30,000 টাকা, লিখে দিলাম 30,000 টাকা। এরপর দেখেন 12 নম্বরে কি বলছে যে অর্থের উৎস। এখানে অনেকেই অর্থের উৎসটা আনক্লিয়ার করে লেখে, যেমন কেউ কেউ লেখে যে ফ্যামিলি ইনকাম, বিজনেস ইনকাম। তা এই বিষয়গুলো কিন্তু আবারও সেই আপনার পেশার মতোই আনক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য এখানেও আপনাকে ক্লিয়ার করে বলতে হবে যে আপনার আয়ের উৎসটা কি, ফ্যামিলি ইনকাম, বিজনেস ইনকাম, এই ধরনের কথা বলা যাবে না। আলামিন সাহেব যেহেতু প্রাইভেট জব করেন, স্বাভাবিকভাবেই তার অর্থের উৎস হবে স্যালারি ইনকাম। তাই আয়ের উৎসের ঘরে আমরা লিখে দিচ্ছি স্যালারি ইনকাম। ভুলেও কোনো আনক্লিয়ার ইনকাম সোর্স লিখবেন না। এরপর 13 নম্বর হচ্ছে ট্যাক্স আইডি নম্বর। আলামিন সাহেবের ট্যাক্স আইডি নম্বর নাই, আপনার ক্ষেত্রে যদি ট্যাক্স আইডি নম্বর থাকে তাহলে আপনি এখানে ট্যাক্স আইডি নম্বর এটা লিখে দিবেন। আলামিন সাহেবের যেহেতু নাই তাহলে আমরা এখানে নীল লিখে দিলাম। এরপরে ঠিকানা সমূহ, আপনি দেখেন ঠিকানা এখানে 3 ধরনের ঠিকানা চাওয়া হয়েছে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পেশাগত ঠিকানা। তাহলে প্রথমে ঠিকানার প্রথম অংশে কী চেয়েছে, আমরা বর্তমান ঠিকানাটা আগে পূরণ করি। প্রথমে হচ্ছে ফ্ল্যাট বা বাড়ি নম্বর, সড়ক নম্বর, ব্লক, সেক্টর বা গ্রাম। তাহলে আলামিন সাহেবের যদি বর্তমান ঠিকানাটা, সে গাজীপুরে জব করে, যেহেতু গাজীপুরের কোনো একটা ঠিকানা হবে, সেই ঠিকানাটা আমরা এখানে বসাচ্ছি। আলামিন সাহেবের বর্তমান ঠিকানার প্রথম যে এই যে বাড়ি নং, সড়ক নং বা ব্লক নেম বা সেক্টর, এখানে আমরা লিখছি যে তার হাউস নাম্বারটা লিখে দিলাম এবং সেটা কোন রোড এবং স্থানীয় এলাকাটার নাম লিখে দিলাম। এরপরে কি বলছে, পোস্ট কোড ও অফিস। পোস্ট কোডের ঘরে লিখে দিচ্ছি গাজীপুর সদর 1700। উপজেলা বা থানার ঘরে লিখছি গাজীপুর সদর। তারপর হচ্ছে জেলা হচ্ছে গাজীপুর। এরপর হচ্ছে দেশ বাংলাদেশ। এরপর মোবাইল নম্বর, ব্যক্তিগত মোবাইল নম্বরটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোবাইল নম্বর পুরোটা লিখি নাই সিকিউরিটি পারপাসে। তারপর হচ্ছে ইমেইল, ব্যক্তিগত ইমেলটা যদি থাকে সেখানে ইমেলটা দিবেন। আপনার ইমেল থাকলে আপনি আপনার ইমেল দিবেন, না থাকলে সেখানে দেওয়ার কোনো দরকার নাই। আলামিন সাহেবের ইমেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আলামিন সাহেবের ইমেল হচ্ছে alamingazi80@gmail.com, তার ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে কি বলছে, যে যোগাযোগের ঠিকানা, ব্যাংক আলামিন সাহেবের সাথে যে যোগাযোগ করবে এটা কি আলামিন সাহেবের বর্তমান ঠিকানায় নাকি স্থায়ী ঠিকানায় নাকি পেশাগত ঠিকানায় যোগাযোগ করবে। তো আলামিন সাহেব এখানে প্রিফার করছে যে তার
পেশাগত ঠিকানায় যোগাযোগ করার জন্য, তাহলে উনি পেশাগত ঠিকানায় টিক দিয়ে দিবেন। আপনি যদি মনে করেন যে আপনার বর্তমান ঠিকানায়, তাহলে বর্তমানে টিক দিবেন, স্থায়ী মনে করলে স্থায়ীতে টিক দিবেন। আমরা আলামিন সাহেবের এখানে কিন্তু বর্তমান ঠিকানা বিস্তারিত আমরা কিন্তু এখানে পূরণ করে ফেলেছি। এখন স্থায়ী ঠিকানা আর পেশাগত ঠিকানা এই দুইটা বাকি আছে কিন্তু এখনো। তো এবার আমরা স্থায়ী ঠিকানা এবং পেশাগত ঠিকানা পূরণ করব। স্থায়ী ঠিকানায় এখানে গ্রামের হোল্ডিং নম্বর এবং গ্রামের নাম এই দুইটা বসালাম। তারপর এখানে কি বলা আছে, পোস্ট কোড ও অফিস। পোস্ট কোড এবং অফিসে আমরা পোস্ট অফিসটা আগে লিখলাম, তারপর পোস্ট কোড 1740 লিখে দিলাম। তারপর তার উপজেলা হচ্ছে শ্রীপুর, জেলা হচ্ছে গাজীপুর, দেশ বাংলাদেশ। এখন ঠিকানার আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে পেশাগত ঠিকানা। আমরা এখন তার পেশাগত ঠিকানা লিখব। পেশাগত ঠিকানায় আমরা লিখব উনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, ওইভাবে আমরা লিখব। তাহলে উনি অ্যাপেক্সে জব করেন, তাহলে অ্যাপেক্স শোরুম, এটার লোকেশনটা কোথায়, খান সাহেব রোড, পূর্ব জয়দেবপুর। এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা লিখলাম। এরপরে যে দেখেন পোস্ট কোড ও অফিস, এগুলো লিখতে হবে। পোস্ট অফিস হচ্ছে গাজীপুর সদর এবং তার পোস্ট কোড হচ্ছে 1700। এরপর হচ্ছে উপজেলা, উপজেলা গাজীপুর সদর। তারপর হচ্ছে জেলা, জেলা গাজীপুর। দেশ, দেশ তো সেই একই, বাংলাদেশ। এখন আমাদের রয়ে গেল বাকি আলামিন সাহেবের অফিসিয়াল মোবাইল নম্বর এবং অফিসিয়াল ইমেল। অফিসিয়াল মোবাইল নম্বরটা যদি দেই 01715। এখন আমরা সিকিউরিটি পারপাসে বাকি ডিজিটগুলো দিচ্ছি না। তারপর হচ্ছে তার অফিসিয়াল যে ইমেল, সেটা হচ্ছে alamin@apexbd.com। তাহলে আলামিন সাহেবের ব্যক্তি সংক্রান্ত তথ্যাদির মেজর অংশ কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। নিচে আরেকটু অংশ বাকি আছে, আমরা সেখানে যাই। এখানে বলছে যে পরিচিতিপত্র। অ্যাকাউন্ট করতে গিয়ে আলামিন সাহেব পরিচিতিপত্র হিসেবে কি জমা দিয়েছেন, এনআইডি দিয়েছেন নাকি পাসপোর্ট দিয়েছেন নাকি জন্ম নিবন্ধন সনদপত্র দিয়েছেন। আমরা কিন্তু আমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি যে আলামিন সাহেব তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করছেন। এজন্য আমরা এই যে এনআইডির ঘরে টিক চিহ্ন দিয়ে দিব। এখন এনআইডি দিয়ে উনি অ্যাকাউন্টটি করেছেন, তাহলে আমাকে পরিচয়পত্র নম্বর অর্থাৎ এনআইডির নম্বরটি দিতে হবে। আমি যদি পাসপোর্টে টিক দিতাম তাহলে এখানে পাসপোর্ট নম্বরটি দিতে হতো। এনআইডি নম্বরটি আমি এখানে লিখছি। আমি এখানে নিরাপত্তার স্বার্থে নম্বরটি আপনাদেরকে দেখালাম না। আপনি আপনার যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার এনআইডি নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপর কি বলছে, এই যে এনআইডি নম্বরটি আমি এখানে দিলাম, এনআইডিটি ইস্যুর তারিখ কি। হ্যাঁ, এবার এনআইডি ইস্যুর তারিখটা কোথায়, তাহলে এনআইডিতে আমি দেখে নেই তারিখটা কি আছে। এই হচ্ছে আলামিন সাহেবের এনআইডি। এখানে দেখেন এনআইডি প্রদানের যে তারিখ, এটা বলা আছে 28/7/2022। তাহলে আমরা প্রদানের তারিখে ঘরে লিখব 28/7/2022। তাহলে ইস্যুর ঘরে আমরা কি লিখব, 28/07/2022। মেয়াদ পূর্তির তারিখ, এনআইডির ক্ষেত্রে মেয়াদ পূর্তির তারিখ প্রযোজ্য নয়, এজন্য আপনি এখানে কিছু লেখার দরকার নাই, অথবা আপনি এটা খালি রেখে যেতে পারেন। এরপর এখানে 16 নম্বরে বলা আছে পরিচয় দানকারীর তথ্য। আলামিন সাহেব তার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছেন এবং এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে কোনো পরিচয় দানকারী লাগে না। এজন্য আপনি এখানে লিখবেন প্রযোজ্য নয়, অর্থাৎ ইংলিশে বললে সেটা নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। তারপর কি বলছে, পরিচয় দানকারীর হিসাব নম্বর। তো আমি তো পরিচয় দানকারী আমার লাগছে না, তাহলে তার হিসাব নম্বর কি, এটাও বলবেন একই কথা, নট অ্যাপ্লিকেবল। এরপর বলা হচ্ছে যে অথবা পরিচয় দানকারীর এনআইডি নম্বর, যদি পরিচয় দানকারী থাকতো সেক্ষেত্রে পরিচয় দানকারীর অ্যাকাউন্ট নম্বর দিলেও হইতো বা তার এনআইডি নম্বর দিলেও হইতো। তো এখানে তো পরিচয় দানকারী কোনো ক্ষেত্রেই প্রযোজ্য না, এজন্য এখানে আপনি নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। আর যদি আপনার ক্ষেত্রে পরিচয় দানকারী প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি পরিচয় দানকারীর অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে অথবা পরিচয় দানকারীর এনআইডি নম্বরটি দিতে হবে। এরপর এখানে আবার কি বলা হচ্ছে যে পরিচয় দানকারীর স্বাক্ষর। তো এখানেও তো একই কথা যে পরিচয় দানকারীর স্বাক্ষর এখানে প্রযোজ্য না, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল।
তারপর ডান পাশে দেখেন কি বলা আছে, পরিচয় দানকারীর স্বাক্ষর প্রত্যয়নকারী কর্মকর্তার নাম সহ স্বাক্ষর। এখানে ব্যাংকারের সিল এবং সই প্রযোজ্য হবে। সো এটা আপনার কোনো কিছু করতে হবে না। 17 নম্বরে দেখেন রেফারেন্স যদি থাকে। এখন সর্বশেষ রিভাইজকৃত ফর্মে সম্ভবত রেফারেন্সটা নাই, তারপরেও আমরা আপনাদের বোঝার স্বার্থে আমরা এটা পূরণ করব। রেফারেন্স মানে কি, আপনার পরিচিত কেউ আছে যাকে বিশেষ প্রয়োজনে ব্যাংক যোগাযোগ করলে আপনার পর্যন্ত পৌঁছা যাবে। অর্থাৎ অনেক সময় একটা জরুরি কাজে আপনাকে প্রয়োজন, বাট ব্যাংক ফোন দিয়ে আপনাকে পাচ্ছে না, অথবা কোনো একটা আরও অতীব জরুরি বিষয় আপনাকে ব্যাংক পাচ্ছে না, সেক্ষেত্রে এরকম একজন ব্যক্তি যার মাধ্যমে আপনার পর্যন্ত ব্যাংক পৌঁছতে পারে। তো এক্ষেত্রে আপনি আপনার পরিচিত ভাই, বন্ধু বা ফ্যামিলির কারো নম্বর দিতে পারেন। আলামিন সাহেবের পরিচিত হচ্ছেন মোহাম্মদ ওয়াসিম ভুইয়া। ওয়াসিম ভুইয়ার নাম আমরা লিখে দিলাম এখানে। এরপর হচ্ছে ওয়াসিম ভুইয়ার ঠিকানা দিতে হবে। ওয়াসিম ভুইয়ার পুরো ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিলাম। ভিলেজ শৈলাট, পোস্ট অফিস এবং কোড হচ্ছে নিজ মাওনা 1740, উপজেলা শ্রীপুর, ডিস্ট্রিক্ট গাজীপুর। এরপর ওয়াসিম ভুইয়ার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিলাম। আমরা নিরাপত্তার স্বার্থে পুরো মোবাইল নম্বরটি লিখি নাই। তারপর হচ্ছে যে ওয়াসিম ভুইয়ার সাথে আলামিন সাহেবের কি সম্পর্ক, এই যে হিসাবধারীর সাথে সম্পর্ক, তো সম্পর্ক আমরা লিখে দিলাম যে ফ্রেন্ড। আপনার যদি ভাই হয় আপনি ভাই লিখবেন, আপনার ফ্যামিলি মেম্বার কেউ হলে বলে দিবেন যে ব্রাদার, সিস্টার, ডটার, সান, ফাদার, মাদার, যেটা প্রযোজ্য সেটা লিখে দিবেন। 18 নম্বরে বলছে যে হিসাবধারী নাবালক হলে, ঠিক আছে, অভিভাবকের নাম। তাহলে আলামিন সাহেব তো নাবালক নয়, আলামিন সাহেব তো একজন অ্যাডাল্ট সাবালক মানুষ। এক্ষেত্রে অভিভাবকের নামের ঘরে আপনি কি লিখবেন, প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল। নাবালকের সাথে সম্পর্ক, নাবালক বিষয়টাই তো প্রযোজ্য না, সো এখানে এক্ষেত্রেও এটা হবে নট অ্যাপ্লিকেবল। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে যে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, যাকে সংক্ষিপ্তভাবে ফ্যাটকা বলা হয়। এখানে আপনাকে কিছু ইয়েস নো টিক মার্ক দিতে হবে। এগুলো অনেকেই পড়েন না, না পড়ে ইয়েস নো মারেন, না পড়ে ইয়েস নো মারলে কিন্তু হবে না, আপনাকে এটা পড়ে ভালোভাবে বুঝে টিক দিতে হবে। এটা হচ্ছে যে আপনি ইউএসের নাগরিক কিনা, ঠিক আছে, বা ইউএসের সাথে আপনার কোনো ফিনান্সিয়াল ডিলিংস আছে কিনা, এটা বুঝে আপনাকে ইয়েস ও নো দিতে হবে। প্রশ্নগুলো একটু পড়ি। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক? আমরা জানি আলামিন সাহেব নাগরিক না, তাহলে নোতে ক্লিক করলাম। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারণ করেন, অথবা আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ নিবাসী? আলামিন সাহেব বৈধ নিবাসী না বা গ্রিন কার্ড ধারণও করে না, নো দিলাম। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগের কোনো ঠিকানা অথবা ফোন নম্বর অথবা ইমেল ঠিকানা আছে? এইখানেও নো। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঠিকানা অথবা ফোন নম্বর বা ইমেল ঠিকানা আছে এমন কোনো ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেছেন? না, সে প্রদান করে নাই, সো এখানে আমরা নোতে টিক দিলাম। তারপর হচ্ছে আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান বছর সহ বিগত 3 বছরের মধ্যে 183 দিন অবস্থান করেছেন? প্রশ্নই ওঠে না। আলামিন সাহেব সে বাংলাদেশে আছে, বাংলাদেশেই ছিল, সো আমি নোতে টিক দিলাম। তারপর 6 নম্বর হচ্ছে আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রকার অর্থ আয় করেন, যেমন সুদ, মুনাফা, ভাড়া, বেতন অথবা এনি আদার ফিক্সড ডিটারমিনেবল অ্যানুয়াল পিরিয়ডিক্যাল ইনকাম? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনি কোনো কিছু আয় করেন কি না, সেটাও আমরা এখানে করি না, অর্থাৎ আলামিন সাহেব কোনো আয় করে না, তাই আমরা নোতে টিক দিলাম। আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি এই ঘরগুলো সঠিকভাবে বুঝে পূরণ করে দিবেন, আন্দাজে পূরণ করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে আমাদের কিন্তু ব্যক্তি সংক্রান্ত অ্যাকাউন্ট ওপেন ফর্মের দ্বিতীয় অংশ, অর্থাৎ ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি আমরা একদম সহি শুদ্ধভাবে A to Z ইনশাল্লাহ পূরণ করে ফেলেছি। শুরু থেকে আবার একটু আমরা দেখি। এই যে দেখেন এখানে প্রথমে সিআইএফ নম্বর, এটা ব্যাংকার লিখবেন, তারপর হচ্ছে আলামিন সাহেবের ছবি, তার নাম বাংলায়, তার নাম ইংলিশে, তারপর হিসাবের সাথে তার সম্পর্ক কি, এককে টিক দিলাম। তারপর যা যা লাগে আমরা একে একে সব পূরণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, কোনো কিছুই কিন্তু খালি রাখি নাই। একদম আমরা ব্যক্তি সংক্রান্ত তথ্যদের A to Z পূরণ করে ফেলেছি। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন কিভাবে ব্যক্তি সংক্রান্ত অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, অর্থাৎ আপনি যখন কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার অ্যাকাউন্ট ওপেন ফর্মের ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলীর যে পাতা, সেই পাতাটি আপনি নির্ভুলভাবে কিভাবে পূরণ করতে পারেন, আমি আজকের ভিডিওতে সেটাই দেখালাম। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে।
আর সত্যি যদি ভিডিওটি আপনার উপকারে আসে বলে মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন। ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সর্বশেষে আবারও অনুরোধ করছি, আমার অ্যাকাউন্ট ওপেন সংক্রান্ত সিরিজের প্রথম যে ভিডিওটি সেটিও কিন্তু অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু এই ভিডিওটি আপনার কাছে ব্যাকআপ্পা লাগবে। তো পরবর্তী ভিডিওতে আমরা নমিনি সংক্রান্ত ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটা দেখব। তো সে পর্যন্ত আপনাকে আমাদের সাথেই পাচ্ছি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।